স্বাগত নিউজ 24 দুপুরের সংবাদে। রাজধানীর বিভিন্ন রুটে সিটিং সার্ভিস বাস আজও বন্ধ রেখেছেন পরিবহন শ্রমিকরা। সকালে বের হয়ে পরিবহন সংকটে ভোগান্তিতে পড়েন কর্মজীবী ও শ্রমজীবী মানুষ। রাজধানীর বিভিন্ন মোড়ে বিশেষ করে মিরপুর রুটে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকেও বাসের দেখা পাননি অনেকেই। ভোরে কয়েকটি বাস চলাচল করলেও কিছু সময় পর অনেক রুটেই পরে বন্ধ করতে বাধ্য করে পরিবহন শ্রমিকরা। সিটিং সার্ভিস ছাড়া যেসব বাস চলাচল করছে সবগুলোতে গাদাগাদি করে উঠেছেন শ্রমজীবী মানুষ। এতে অবর্ণনীয় দুর্ভোগ পোহান তারা। পরিবহন শ্রমিকরা বাস বন্ধের কথা আনুষ্ঠানিকভাবে স্বীকার না করলেও সিটিং সার্ভিস ও গেটলক পুনরায় চালুর দাবিতেই তাদের এই কর্মবিরতি বলে জানা গেছে। বিস্তারিত জানাতে রাজধানীর মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী তালুকদার বিপ্লব। বিপ্লব, রাজধানীতে পরিবহন সংকটের কারণ এবং ভোগান্তি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? জি লাবণী, আপনি যেটি বলছিলেন যে রাজধানীতে যেই গণপরিবহনের যেই তেলের দাম বৃদ্ধির পরবর্তীতে যে ভাড়া বাড়ানো এবং একই সাথে সিটিং সার্ভিস বন্ধ করে দেওয়ার বিষয়ে যে বিভিন্ন রকমের যেই জটিলতা তৈরি হয়েছে, অর্থাৎ যাত্রী এবং পরিবহন মালিকদের মধ্যে। আমরা জানি যে গত দুদিন ধরে বিভিন্ন জায়গাতে যাত্রীরা সিটিং সার্ভিস পুনর্বহালের দাবিতে তারা ছোটোখাটো আন্দোলন করে আসছে এবং একই সাথে ভাড়ার যেই বৃদ্ধির যে বিষয়টি সেটিও যেন পুনরায় বিবেচনায় নেওয়া হয় সে বিষয় নিয়ে। এবং একই সাথে এই বিষয়টি নিয়ে কিন্তু যারা সিটিং সার্ভিস পরিবহন সংশ্লিষ্ট রয়েছেন তারাও কিন্তু আজ থেকে তাদের দেখছি বিভিন্ন রুটে তাদের যে পরিবহন সে পরিবহন তারা চালাচ্ছে না। এবং এর মধ্যে কিন্তু অন্যান্য যে পরিবহনগুলো রয়েছে, অর্থাৎ রাজধানীর মধ্যে আপনি জানেন যে বেশ অনেকগুলো কোম্পানির গাড়ি বিভিন্ন রুটে চলাচল করে থাকে এবং সেসব গাড়ি কিন্তু চলছে, অর্থাৎ লোকাল বা ঢাকার যে বাইরের যে গাড়ি দূরপাল্লার যে বাসগুলো রয়েছে সেগুলো কিন্তু এই মহাখালীর এই রুট দিয়ে অর্থাৎ মহাখালী টার্মিনাল হয়ে ছেড়ে যাচ্ছে, সেটি কিন্তু আমরা দেখছি। একই সাথে শুধু সিটিং সার্ভিস অর্থাৎ যারা আসলে গেটলক বা সিটিং সার্ভিস নাম দিয়ে তারা যারা যাত্রীদের নিয়ে যেত অর্থাৎ চলাচল করতো তাদের সংখ্যাটা একটু কম বা তারা গাড়ি বন্ধ রেখেছে এমনটি কিন্তু আমরা দেখছি, যার ফলে আসলে একটি যাত্রী ভোগান্তি বেড়েছে। এবং আমি আপনাকে যদি দেখাই, আমি মহাখালী যে টার্মিনাল রয়েছে মহাখালী সিগন্যাল পয়েন্ট, সেই সিগন্যাল পয়েন্টে এখানে কিন্তু অনেক যাত্রী কিন্তু দাঁড়িয়ে আছে এবং তারা কিন্তু দীর্ঘ সময় ধরে বাসের জন্য অনেকে অপেক্ষা করছে। একটু জানতে চাইবো আপনার কাছ থেকে, আপনি কি বাসের জন্য অপেক্ষা করছেন? হ্যাঁ, বাসের জন্য অপেক্ষা করছি। আমি মতিঝিল যাবো আর কি। কি দেখছেন, বাস একটু কম মনে হচ্ছে? হ্যাঁ, আজকে বাস কম, আসলে বাস পাচ্ছি না। আমি অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আর কি, বাস পাচ্ছি না এখানে। কত সময় দাঁড়িয়েছেন আপনি? এই এখন মনে হয় 35 মিনিট 40 মিনিট হবে এরকম আর কি। ধন্যবাদ। একটু আপনার কাছে যাব আমি, সেটা হলো যে যেই সিটিং সার্ভিস পুনর্বহালের দাবিতে যেই গতকালকে অনেক যাত্রীরা দাবি জানিয়েছে, একই সাথে এটার ব্যাপারে সিটিং সার্ভিস মালিকরাও আজকে বাস বন্ধ রেখেছে, এটাকে আপনি কতটুকু সমর্থন করছেন? এটা তো যে সিটিংগুলি আগে দিছে তারা তো বাসগুলি টাকা বেশি নিছে আমাদের কাছ থেকে, তো আমরা তো সিটিং বাস চাচ্ছি না, সিটিং বাস বলে এরা টাকা বেশি নেয়। ধন্যবাদ আপনাকে। তো লাবণী, সব কিছু মিলিয়ে আসলে যাত্রী ভোগান্তি অর্থাৎ পরিবহন মালিক বা বিভিন্ন দাবি দেওয়া সব সহ এক প্রকার সাধারণ মানুষের ভোগান্তিতে কিন্তু এক জায়গায় দাঁড়ায়। যেমন দাবি আদায় থাকে, একদিকে সরকার সে দাবি পূরণ করে ঠিকই, কিন্তু সেই দাবির যে ক্ষতিপূরণটি দেয় হলো সাধারণ মানুষ। তো এই ছিল আমার কাছ থেকে সব শেষ। ধন্যবাদ বিপ্লব আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দেশে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে ভ্যাকসিন ইনস্টিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সংসদে প্রশ্নোত্তর পর্বে তিনি এই পরিকল্পনার কথা জানান। এ সময় প্রধানমন্ত্রী আরও বলেন, ক্রসফায়ারের নামে দেশে মানুষ হত্যা শুরু করে বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন লাকমিনা জসমিন সোমা। বুধবার সংসদে দলীয় সংসদ সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানান, মহামারী করোনা সহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে দেশে একটি আন্তর্জাতিক মানের ভ্যাকসিন উৎপাদন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করা হবে। মানুষের যে ভালোবাসা তিনি পেয়েছেন, বিএনপির আমলেই দেশে ক্রসফায়ারের নামে মানুষ হত্যার রাজনীতি শুরু হয়েছে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রী। আজকে ক্রসফায়ার নিয়ে তারা কথা বলে, ক্রসফায়ার শুরুই করলো বিএনপি, র্যাব সৃষ্টি করে ক্রসফায়ার করে করে মানুষকে হত্যা করা। 91 সালে সরকার এসে প্রথম তাদের আঘাত হলো জাতীয় পার্টির উপর,
আর জাতীয় পার্টির উপরে যেমন আঘাত করেছে সাথে সাথে আওয়ামী লীগও কিন্তু রেহাই পায়নি, কাজে ওদের চরিত্রটাই ছিল সেরকম। সম্প্রতি এসডিজি প্রোগ্রেস অ্যাওয়ার্ড অর্জন নিয়ে বঙ্গবন্ধু কন্যা জানান, শত প্রতিকূলতার মাঝেও দেশের উন্নয়ন অগ্রযাত্রা এগিয়ে নেওয়ায় এর প্রকৃত অংশীদার জনগণই। আজকে মাত্র 12 বছরের মধ্যে বাংলাদেশ যেভাবে উন্নতি করেছে, সে উন্নতিটা কি সম্ভব হতো যদি সততা নিষ্ঠার সাথে আমরা কাজ না করতাম? কখনোই হতো না। আমরা তো এদেশের এমনও দেখেছি নিজের দেশের অর্থ অন্যের হাতে তুলে দিয়ে সেই অর্থ আবার কমিশন হিসেবে খাওয়া, এর থেকে লজ্জার কথা তো আর কিছু থাকতে পারে না। টাঙ্গাইল 7 আসনের টানা 4 বারের সংসদ সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ একাব্বর হোসেন মারা যাওয়ায় সংসদের রীতি অনুযায়ী শোক প্রস্তাব আনার পর তার জীবনের উপর আলোচনা শেষে সংসদ মুলতবি হয়। অনুমোদন হয়েছে। লাকমিনা জেসমিন শোভা, নিউজ 24, ঢাকা। এদিকে বিশ্ব জলবায়ু শীর্ষ সম্মেলনে অংশগ্রহণ ও ফ্রান্স সফর নিয়ে আজ সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় গণভবনে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জানানো হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা গ্লাসগো, লন্ডন ও প্যারিসে 2 সপ্তাহের সরকারি সফর শেষে রোববার দেশে ফিরেন। এর আগে 31শে অক্টোবর 2 সপ্তাহের সফরে স্কটল্যান্ডের বন্দর নগরী গ্লাসগো পৌঁছেন তিনি। গ্লাসগোয় প্রধানমন্ত্রী COP26 বিশ্ব নেতাদের শীর্ষ সম্মেলনে এবং অন্যান্য অনুষ্ঠানে যোগদান করেন। সর্বশেষ 2 ধাপের ইউপি নির্বাচনের চুলচেরা বিশ্লেষণ হবে শুক্রবারে অনুষ্ঠিত হতে যাওয়া আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সভায়। নেওয়া হবে বিদ্রোহী এবং তাদের মদতদাতাদের ব্যাপারে কঠোর সিদ্ধান্ত। সারা দেশে নির্বাচনী সহিংসতাকে আবারও দুঃখজনক বলে কেন্দ্রীয় নেতারা বলছেন, ইউপি নির্বাচনে দলীয় প্রতীক তুলে দেওয়ার ব্যাপারে আলোচনা হতে পারে। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। 2 দফায় শেষ হওয়া ইউপি নির্বাচনে বেড়েই চলেছে সংঘাত, সহিংসতা ও প্রাণহানির ঘটনা। শুধু 2 দফা নির্বাচনে মারা গেছেন 37 জন, যার অধিকাংশই সরকার দলীয় সমর্থক। গেল বৃহস্পতিবার শেষ হওয়া দ্বিতীয় ধাপের 834টি ইউপি নির্বাচনে হেরেছেন 42% নৌকা প্রার্থী। জয়ী হয়েছেন 330 জন স্বতন্ত্র প্রার্থী, যাদের অধিকাংশই আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী। ফলে স্থানীয় সরকার নির্বাচন নিয়ে নতুন করে ভাবছে আওয়ামী লীগ। 19 নভেম্বর বিকালে হতে যাওয়া ওয়ার্কিং কমিটির বৈঠকে চুলচেরা বিচার বিশ্লেষণ করা হবে ইউপি নির্বাচন নিয়ে। কারণ নির্বাচনী সহিংসতা ও বিদ্রোহী প্রার্থী নিয়ে বিব্রত হাইকমান্ড। যে পদে আছে সে পদ থেকে অব্যাহতি দেওয়া। দ্বিতীয়ত হচ্ছে বিদ্রোহীরা ভবিষ্যতে আর কখনো মনোনয়ন পাবে না। তৃতীয়ত হচ্ছে যে এই সমস্ত বিদ্রোহীদের পক্ষে দায়িত্বশীল পদে থেকে যারা মদত দিচ্ছে তাদেরকেও শোকজ করা। ইউনিয়ন পরিষদ নির্বাচনে যে অবস্থা, সেখানে বিদ্রোহী প্রার্থীদের কি অবস্থা, কেন হচ্ছে এত বিদ্রোহী না, তাদের মতদাতাদেরও অনেকে শাস্তি হয়েছে এবং কেউ কেউ ক্ষমা চেয়েছে। সেই ক্ষমার পরিপ্রেক্ষিতে কাউকে কাউকে হয়তো প্রাথমিক সদস্য রাখা হয়েছে, কিন্তু পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। স্পষ্ট মেসেজ দিয়েছি যে যারা দলের সিদ্ধান্তের বাইরে যাবে তাদের ব্যাপারে আমরা কোনো ছাড় দিব না। সহিংসতা ও বিদ্রোহীদের এমন ছড়াছড়িতে বাকি ধাপগুলোই প্রার্থিতা উন্মুক্তের বিষয় নিয়েও আলোচনা হবে। সহিংসতা এবং তাতে যারা ইন্তেকাল করে মারা যায়, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক, লজ্জাজনক এবং আমরা চাই এটা বন্ধ হোক। মনোনয়নের সময় প্রতীক দেওয়ার সিদ্ধান্ত হয়েছে, তবে আমরা প্রতিদিন যে ঘটনাগুলি ঘটছে এর থেকে আমরা মূল্যায়ন করছি, আমরা এর থেকে শিখছি এবং আগামীতে এই ব্যাপারটা বিবেচনায় থাকবে সবসময়। দলীয় ফোরামে আলোচনা হতে পারে। দলীয় ফোরামে আলোচনার পরে আমাদের কার্যনির্বাহী সংসদ থেকেই সিদ্ধান্ত নিতে পারে। যদি দল মনে করে, আমাদের দলের সভানেত্রী আছেন, সব মিলিয়ে উনি সবার সঙ্গে আলোচনা করে যদি মনে করেন যে আমাদের স্থানীয় নির্বাচনটা দলীয় প্রতীক থেকে সরে আসবেন, সেটা উনি বা দল সিদ্ধান্ত নিতে পারে। করোনার কারণে প্রায় বছরখানেক পর সবশেষ গেল 9 সেপ্টেম্বর অনুষ্ঠিত হয় আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির বৈঠক। সতর্ক হবেন, আরো কঠোর হবেন। তৌফিক মাহমুদ মুন্না, নিউজ 24, ঢাকা। সংঘাত সংঘর্ষের বিশ্বে প্রথমবারের মতো চট্টগ্রামের হালদার রুই, কালীবাউস, মিঠা পানির ডলফিনের জীবন রহস্য উন্মোচন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক। 82,788টি জিন শনাক্ত। ডলফিনের পূর্ণাঙ্গ জিনোম সিকোয়েন্সিংয়ে মিঠা পানির ডলফিনের মৃত্যুর কারণ বের করা সম্ভব বললেন গবেষকরা। ডলফিনের প্রজাতির প্লাটানিস্টা গাঞ্জেটিকার পূর্ণাঙ্গ জিনোম বিন্যাসে বাংলাদেশে নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে বললেন হালদা বিশেষজ্ঞ ডক্টর মঞ্জুরুল কিবরিয়া। আহাদুল ইসলাম বাবুর ক্যামেরায় আরও জানাচ্ছেন নয়ন বড়ুয়া জয়। ডলফিন ও কাপ জাতীয় মাছের বংশবৃদ্ধি
বা মানসম্মত উৎপাদনের ক্ষেত্রে জিনগত ত্রুটি দূর করার জন্য জিনোম সিকোয়েন্সিং এর বিকল্প নেই। কেন একের পর এক মৃত্যু হচ্ছে হালদার ডলফিনের, তারই গবেষণা করতে যেয়ে বিশ্বে প্রথমবারের মতো রুই, কালীবাউস সহ 4 প্রজাতির মাছেরও জীবন রহস্য উন্মোচন করেছেন গবেষকরা। শনাক্ত হয়েছে 82,788টি জিন। আমরা প্রাইমারি লেভেলের ডাটাবেস আমরা তৈরি করেছি। এখন আমরা অন্যান্য সোর্সের প্রজাতির মাছের সাথে তুলনা করে হালদার যে ইউনিকনেস, এই 4টি প্রজাতির মাছের কি বৈশিষ্ট্যের কারণে এটার গ্রোথ বেশি, টেস্ট বেশি, রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি, সেগুলো যদি আমরা আইডেন্টিফাই করতে পারি তাহলে হালদার যে ইউনিকনেস সেটা আমরা সংরক্ষণ করতে সক্ষম হব। গবেষকরা বলছেন দেশে রুই জাতীয় মাছের একমাত্র বিশুদ্ধ প্রজনন ক্ষেত্র হালদা। প্রাকৃতিক পরিবেশ ও হ্যাচারিতে বড় হওয়া কাপ জাতীয় মাছের জেনেটিক পার্থক্য নির্ণয়ে তুলনামূলক গবেষণার সুযোগ সৃষ্টি হয়েছে। আমরা মনে করি ভবিষ্যতে এই গবেষণার প্রাপ্ত তথ্যাদি এবং যে বেসলাইন ডেটা আমরা আন্তর্জাতিক ডাটাবেসে জমা দিতে পেরেছি, এর ফলে জাতীয় এবং বিদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে হালদা নিয়ে গবেষণার সুযোগ তৈরি হয়েছে। বিপন্ন প্রজাতির ডলফিন এবং কাপ জাতীয় মাছের জিনোম সিকোয়েন্স করে যুক্তরাষ্ট্রের এনসিবিআই এর ডেটা ব্যাংকে জমা দিয়ে মিলেছে অনুমোদন। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম। উত্তরের জেলা দিনাজপুর ও কুড়িগ্রামে হঠাৎ করেই বেড়েছে শীতের তীব্রতা, ক্রমান্বয়ে কমছে তাপমাত্রা। সন্ধ্যা হলেই নামছে কুয়াশা, সঙ্গে বইছে হিমেল বাতাস। আবহাওয়াবিদরা বলছেন আগামী ডিসেম্বর ও জানুয়ারিতে শীত বেশি পড়বে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 13.7 ডিগ্রি সেলসিয়াস। ফখরুল ইসলাম পলাশ ও হুমায়ুন কবির সূর্যর তথ্য চিত্রে ডেস্ক রিপোর্ট। উত্তরের জেলা দিনাজপুরে এবার আগেই নেমেছে শীত। সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত কুয়াশা চাদরে ঢাকা পড়ছে পুরো এলাকা, সঙ্গে বইছে হিমেল বাতাস। বাড়ির বাইরে বের হতে হলে পরতে হচ্ছে গরম কাপড়। হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। ঠান্ডা হলে ঠান্ডাটা খুব বেশি নামে যায়, এই শীতটা কুয়াশা খুব নামে যায়, শীত বেশি নামে যায়, মানুষের খুব একটু কষ্ট হয়। কিছুদিন থেকে শীতের একটু আমেজ পাওয়া যাচ্ছে, তবে গত কয়েকদিনের থেকে আজকে একটু ঠান্ডাটা বেশি। মঙ্গলবার সকাল 6টায় এখানে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.2 ডিগ্রি সেলসিয়াস, যা গতকালের চেয়ে 2 ডিগ্রি সেলসিয়াস কম। অবশ্য আবহাওয়াবিদরা বলছেন উত্তরের হিম বাতাসের কারণে তাপমাত্রা কমছে, তবে চলতি মাসে শৈত্যপ্রবাহের কোনো সম্ভাবনা নেই। নভেম্বরের অবশিষ্ট দিনগুলোতে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে আরও হ্রাস পাবে, সেই সাথে শীতের অনুভূতি বৃদ্ধি পাবে। তবে নভেম্বরে শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা নেই। একই চিত্র উত্তরের আরেক জেলা কুড়িগ্রামে। দিনে তেমন অনুভব না হলেও সন্ধ্যা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে ঠান্ডা। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 15.7 ডিগ্রি সেলসিয়াস। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাজধানীতে করাইল বস্তিতে আজও চলছে টিকাদান কর্মসূচি। বিস্তারিত জানাতে মহাখালী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী আরেফিন শাকিল। শাকিল, টিকা কার্যক্রম নিয়ে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? ধন্যবাদ লাবণী। মূলত টিকা কেন্দ্র গতকাল থেকে মূলত শুরু হয়েছে এবং আজকে প্রায় 12,000 লক্ষ্যমাত্রা নিয়ে করাইল বস্তিতে এই টিকাদান কর্মসূচি চলছে। 8টি বুথে মূলত এই কর্মসূচি চলছে। আপনাকে যদি একটু ছবি তো দেখাতে চাই আমরা, সেই যারা এখানকার করাইল বস্তির মানুষ আছেন স্বাভাবিকভাবে এখানে নিম্ন আয়ের মানুষজনই থাকেন এবং তারা নানান কারণেই প্রথম দফায় বা নানান সময় যেই গণটিকা কার্যক্রম চলছে তখন তারা টিকা দিতে পারেননি। নিবন্ধনের যে জটিলতা অনেকের কাছেই এটা সহজলভ্য ছিল না, ফলে তারা সেই টিকা দিতে পারেননি। এখন কিন্তু সেই নিয়ম বদলে এখন অন স্পট, অর্থাৎ যারা শুধুমাত্র জাতীয় পরিচয়পত্র নিয়ে আসার পরপরই তারা তাদের সেই যে নিবন্ধন, সেই অন স্পট তারা নিবন্ধন করে সেই টিকা গ্রহণ করতে পারছেন, যার ফলে মানুষের সাড়াও অনেক মিলেছে। এখানকার প্রত্যেকটা বুথেই মূলত এখানকার যারা বাসিন্দা রয়েছেন তারা আসছেন এবং তারা এসে তারা তারা টিকা গ্রহণ করছেন এবং মূলত যারা এসছেন তারা বলছেন যে নানান সময় কাজের জটিলতা কিংবা নিবন্ধন জটিলতার কারণে তারা এতদিন তারা টিকা দিতে পারেননি, এখন তারা সহজে আসলে টিকা দিতে পারছেন, যার ফলে সবার মধ্যে আগ্রহ এবং উদ্দীপনা তৈরি হয়েছে
হয়েছে এবং এখানকার বেসরকারি রেড ক্রিসেন্টের যারা স্বেচ্ছাসেবক রয়েছেন তারা তাদেরকে টিকা যে কার্যক্রম সেই কার্যক্রম তারা সহযোগিতা করছেন। আমরা আপনাকে যদি জানাতে চাই, কিছুক্ষণ আগে আমরা সিটি কর্পোরেশনের একজন কর্মকর্তার সঙ্গে জানিয়েছি, কথা বলছিলেন। তারা বলছিলেন যে এই জায়গায় অর্থাৎ এই করাইল বস্তিতে বাসিন্দা আসলে কয় লাখ মানুষ এখানে বসবাস করেন এই সুনির্দিষ্ট হিসাব তাদের কাছে নাই। তারপরে তারা শেষ পর্যন্ত আসলে যেহেতু দ্বিতীয় ডোজ দেওয়া পর্যন্ত প্রায় 1 থেকে 1.5 মাস তারা এই টিকা কার্যক্রম অব্যাহত রাখবেন যাতে করে সব মানুষ টিকার আওতায় আসতে পারেন এবং সেই লক্ষ্যে আসলে মূলত তারা এখন কাজ করে যাচ্ছেন। এবং যারা আসছেন তারা বলছেন তারা মূলত সন্তুষ্টির কথা জানিয়েছেন। এই টিকা নিয়ে তাদের মধ্যে অনেক ধরনের উৎকণ্ঠা ছিল এবং ভয় কাজ ছিল, কিন্তু এখন সেই কাজটা অনেকাংশে কমে গেছে এবং খুব সহজেই তারা এসে তাদের যে টিকা গ্রহণের যে কাজ সেটা সমাপ্ত করতে পারছেন। এই ছিল এখানকার মূলত সবশেষ খবর। কানিস, ধন্যবাদ শাকিল আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এতক্ষণ রাজধানী করাইল বস্তি থেকে টিকাদান কার্যক্রম কর্মসূচি নিয়ে যুক্ত ছিলেন আমাদের সহকর্মী শাকিল। হাসপাতালে ভর্তি অসুস্থ বেগম খালেদা জিয়াকে দেখতে যান নাগরিক ঐক্যর মাহমুদুর রহমান মান্না। সেখানে আছেন সহকর্মী তৌহিদ শান্ত। আমরা সরাসরি যুক্ত হচ্ছেন মান্নার সাথে। বলছি আমি তো বিএনপি করি না, কোনোদিন করিনি, কোনোদিন করব এরকমও ভাবি না, কিন্তু আমি একটা মানবিক মূল্যবোধে বিশ্বাস করি, গণতান্ত্রিক মূল্যবোধে বিশ্বাস করি। একজন মানুষ, দোষী মানুষও যদি মারা যায় তার ট্রিটমেন্ট করতে হবে, অথচ ওনাকে বিনা দোষে একটা মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এক কথা আমি বলবো, এটার কোনো অন্য এক্সপ্লেনেশনই হতে পারে না। তাকে ইমিডিয়েটলি বাইরে পাঠানো উচিত। পরিবার আবেদন করেছে, দল আবেদন করেছে, মানে যেহেতু আমি আপনাদের কাছে সুযোগ পেলাম, এই সুযোগে আমি দেশবাসীর কাছে, দেশের অপরাপর সমস্ত রাজনৈতিক দলগুলোর কাছে, সামাজিক সংগঠন, সিভিল সোসাইটি, যাদের মধ্যে একটু বিবেকের ব্যাপার আছে, তাদের সবার কাছে অ্যাপিল করি সেই রকম চাপ তৈরি করেন যাতে সরকার ফোর্থউইথ তাকে বাইরে পাঠাতে পারে। না হলে পরিণতি কি হবে আমি জানি না, এবং সেই পরিণতির জন্য এই সরকার দায়ী হবে। মান্না ভাই, আপনি বলছিলেন যে ডাক্তার জাহিদ আপনাকে সবকিছু খুলে বলেনি, কিন্তু বলেছেন। কি বলেছেন? আপনি তো আসলে ভাষা করে বললেন যে আসলে তার মুখের চেহারা দেখে আপনি অনেক কিছু পড়েছেন, কিন্তু আসলে উনি কি বললেন? ম্যাডামের অবস্থা কি? যেমন ধরেন, আমি তাকে জিজ্ঞেস করেছি যে এখন কি অবস্থা ভালো, উনি মাথা নাড়লেন না, ভালো না। আমি বললাম অবস্থা কি আগের চেয়ে খারাপ হয়েছে? হি কেপ্ট সাইলেন্ট। ওইটাও তো একটা ল্যাঙ্গুয়েজ, মানে আরো খারাপ হয়েছে তার ব্যাপারে উনি যদি বলতেন না হয়নি, আমি আশা করছি ভালো হবে বা কিছু এইরকম কিছু তিনি বলেন। এবারে নগদের সৌজন্যে বিশেষ আয়োজন বিজয় থেকে অর্জনে। যশোর সদর উপজেলার চাউলিয়া, সীতারামপুর, দাসপাড়া, রমানগর সহ এসব অঞ্চলে প্রায় 200 নারী পুরুষ হাতে পাখির বাসা তৈরি করে জীবিকা চালান। হাতে তৈরি এসব পাখির বাসা রপ্তানি হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে। রপ্তানি আয় বাড়াতে সরকারি সুযোগ সুবিধার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা। রিপন হোসেনের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 1981 সাল থেকে যশোরে হাতে তৈরি পাখির বাসা ইউরোপের বিভিন্ন দেশে রপ্তানি শুরু হয়। শুরুতে যশোরের একটি এনজিও তাদের সদস্যদের মাধ্যমে স্বল্প পরিমাণে হস্তশিল্পজাত পণ্য হিসেবে এসব পাখির বাসা তৈরির কাজ শুরু করে। এখন যশোরের কয়েক গ্রামের মানুষ নিজ উদ্যোগে এই পাখির বাসা তৈরি করে সংসার খরচ যোগাচ্ছেন। গৌরাঙ্গ সাহা পাখির বাসা তৈরির প্রথম উদ্যোক্তা, যিনি নিজের কর্মসংস্থানের পাশাপাশি গ্রামের অন্যান্য অনেকেরই পথিকৃৎ হয়েছেন। খ্রিস্টানদের একটা সংস্থার মাধ্যমে আমি হাতের কাজ কিছু আর কি ওদের সাথে আমি শিখি, তখন ওদের সাথে শিখতে যে ওদের মাস্টার কিন্তু আমি হলাম লাস্ট। ওদের আমি আর 6 বছর কাজ শিখে আমি এখান থেকে এই চলে আসলাম যশোরে। যশোর সদর উপজেলার বিভিন্ন গ্রামের ঋষি সম্প্রদায়ের মানুষ মূলত পাখির বাসা তৈরির কাজে জড়িত। এখানকার নারীরা সাংসারিক কাজের ফাঁকে পাখির বাসা তৈরি করে বাড়তি আয় করছেন। যে কাজ করি সংসারের পাশাপাশি করে 2-1 পয়সা নিজেরও লাগে, ছেলে মেয়ের খাতা কলমও কিনে দিতে হয়, টাকা পয়সা দিয়ে সংসার চালাচ্ছি, বাড়ি করেছি।
আন্তর্জাতিক বাজারে এসব পণ্যের অনেক চাহিদা রয়েছে, তাই সকলের সহযোগিতায় এ খাত থেকে প্রচুর বৈদেশিক মুদ্রা অর্জন সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। এই পণ্যটি আমাদের দেশ থেকে খুব সস্তায় যায়, এইটা কিন্তু প্রমাণ করতে পারলে ব্যাপকভাবে আমাদের একটা বৈদেশিক মুদ্রা আয় করার পথ আমাদের বের হয়ে আসবে। আর এই শিল্প প্রসারে উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ দেওয়ার আশ্বাস দিলেন ব্যাংক কর্মকর্তা। আমরা বিভিন্ন ইউডিসির মাধ্যমে এবং এজেন্টের মাধ্যমে এদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করতে পারবো। তারা যদি আমাদের কাছে আসে, নিয়ম নীতি মেনে আমরা যদি লোন দিই, তাহলে এই এলাকার মানুষ উপকৃত হবে বলে আমি মনে করি। বর্তমানে যশোর সদর উপজেলার প্রায় 200 মানুষ হাতে তৈরি এই পাখির বাসা তৈরির কাজ করে জীবিকা নির্বাহ করছেন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। কুমিল্লার দেবিদ্বারে বাবার হাতে 5 বছরের শিশু ফাহিমা হত্যাকাণ্ডের ঘটনায় হত্যাকারী পিতাসহ 5 জনকে গ্রেফতার করেছে র্যাব। তারা জানায় 14 নভেম্বর দেবিদ্বারে কালভার্টের নিচে একটি বস্তাবন্দি মরদেহ পাওয়া যায়। গোয়েন্দা নজরদারি ও প্রযুক্তি ব্যবহার করে রহস্য উন্মোচন করে ক্লুলেস মামলার। বুধবার রাজধানীর কারওয়ান বাজারে মিডিয়া সেন্টারে এ বিষয়ে সংবাদ সম্মেলন করে র্যাব। সংস্থাটির আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেন, ভিকটিম ফাহিমা আক্তারের বাবার সাথে এক নারীর অনৈতিক সম্পর্ক ছিল। ফাহিমা তার বাবার সাথে সেই নারীর অনৈতিক সম্পর্কের অন্তরঙ্গ দৃশ্য দেখে ফেলে। সেই ঘটনা তার মাকে বলে দেওয়ার কথা বলে বাবা আমির হোসেনকে। গোয়েন্দা নজরদারির মাধ্যমে আমরা বেশ কিছু চাঞ্চল্যকর তথ্য পাই এবং বিভিন্ন গোয়েন্দা নজরদারি বিভিন্ন কার্যক্রমে র্যাব 11 এই ক্লুলেস হত্যাকাণ্ডের যে মূল আসামি, যে কিনা মামলার বাদী, যে কিনা ভিকটিমের ফাদার আমির হোসেন সহ 5 জনকে গ্রেফতার করতে সক্ষম হয়। এবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্যের সংবাদ। অস্ট্রেলিয়ায় স্থানীয় মুদ্রায় 74 কোটি মার্কিন ডলার বিনিয়োগের ঘোষণা দিয়েছে মার্কিন প্রযুক্তি জায়ান্ট গুগল। আগামী 5 বছরে এই অর্থ সেখানে বিনিয়োগ করা হবে বলে জানিয়েছে নিউ ইয়র্ক টাইমস। সংবাদ মাধ্যমটি জানায়, কোনো দেশে এটি গুগলের এ যাবৎকালের সর্বোচ্চ বিনিয়োগ। এই অর্থ গবেষণা কেন্দ্র, ক্লাউড কম্পিউটিংয়ে সক্ষমতা বাড়ানো এবং স্থানীয় প্রযুক্তির প্রতিষ্ঠানের অর্থায়নে ব্যয় করা হবে। গুগলের প্রধান নির্বাহী কর্মকর্তা সুন্দর পিচাই বলেন, জীবনমানের উন্নয়নে প্রযুক্তির উন্নয়ন, কর্মক্ষেত্র তৈরি ও উন্নয়নে নেতৃত্ব দিতে অস্ট্রেলিয়া সহায়তা করতে পারে। স্থানীয় কয়েকটি প্রতিষ্ঠানের সাথে অংশীদারিত্বের মাধ্যমে দেয়া হবে এই বিনিয়োগ। এবারে আন্তর্জাতিক। চরম দুর্ভোগের মধ্যে দিন পার করছেন ভারতের দিল্লির বাসিন্দারা। মাত্রাতিরিক্ত বায়ু দূষণের কারণে এবার শহরটির সব শিক্ষা প্রতিষ্ঠান পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়েছে। সেই সাথে দিল্লির বেসরকারি সংস্থাগুলো 50% কর্মীকে দেয়া হয়েছে বাসা থেকে কাজ করার পরামর্শ। নিবির আমিনের ডেস্ক রিপোর্ট। দিল্লির দূষণের ফলে স্বাস্থ্য ঝুঁকি এড়াতে করণীয় নিয়ে বেশ কয়েকদিন ধরেই সরকারি পর্যায়ে আলোচনা চলছে। মাত্রাতিরিক্ত দূষণের ফলে অবশেষে স্কুল কলেজ বন্ধের সিদ্ধান্ত নেওয়া হলো। করোনাকালে যেভাবে অনলাইনে ক্লাস চলত সেভাবেই পাঠদান চালিয়ে যাওয়ার নির্দেশনা দিয়েছে কমিশন ফর এয়ার কোয়ালিটি ম্যানেজমেন্ট। অন্যদিকে দিল্লি, হরিয়ানা, রাজস্থান এবং উত্তরপ্রদেশের 50% কর্মীকে দেওয়া হয়েছে আগামী 21 নভেম্বর পর্যন্ত ঘরে বসে কাজের পরামর্শ। অরবিন্দ কেজরিওয়াল সরকার প্রতিবারের মতো এবারও দিল্লির দূষণের জন্য প্রতিবেশী রাজ্যের কৃষকদের ফসলের গোড়া পোড়ানোকে দায়ী করেছে। তবে এর পেছনে কলকারখানার বর্জ্য ও গ্যাস, যানবাহনের ধোঁয়া এবং রাস্তার ধুলোই মূল কারণ বলে জানিয়েছে সুপ্রিম কোর্ট। নিবির আমিন, নিউজ 24। সংবাদে বিরতি নিচ্ছি, সঙ্গেই থাকুন। কনমেবল অঞ্চলে বিশ্বকাপ বাছাইয়ে 2 চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ব্রাজিল ম্যাচটি গোলশূন্য ড্র হয়েছে। আক্রমণের দিক থেকে সমানে সমান লড়াই হলেও ফিনিশিংয়ের অভাবে গোল বঞ্চিত 2 দল। আগেই কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে ব্রাজিল। তবে এই ম্যাচ ড্র করেও সরাসরি বিশ্বকাপ নিশ্চিত করল আর্জেন্টিনা। বিস্তারিত রিপোর্টে। আগেই কাতার বিশ্বকাপের টিকিট কেটে রেখেছে ব্রাজিল, আর জিতলেই ব্রাজিলের পর সরাসরি বিশ্বকাপের সুযোগ পাবে আর্জেন্টিনা। এমন সমীকরণে আর্জেন্টিনার সান হুয়ানে মুখোমুখি হয় 2 চির প্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে ম্যাচ দেখে হতাশ 2 দলের সমর্থকরা। বিবর্ণ আক্রমণে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে 2 দল।
ফুটবল পরাশক্তির এই দুই দল দুটি ম্যাচে নিজেদের সেরা ফর্মের কাছাকাছিও পারফর্ম করতে পারেনি। চোট কাটিয়ে আগের ম্যাচে বদলি হিসেবে নামা লিওনেল মেসি এদিন পুরোটা সময় খেললেও নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি। অন্যদিকে দলের সেরা তারকা নেইমারকে ছাড়া ব্রাজিলও বেশ ভুগেছে। তবে গোল না হলেও 90 মিনিটের হাই ভোল্টেজ লড়াইটিতে ফাউল হয়েছে মোট 42টি। দুই দলই সমান 21 বার। বল দখলে আর্জেন্টিনা একটু এগিয়ে থাকলেও আক্রমণ হয়েছে সমানে সমান। ম্যাচের 17 মিনিটে প্রথম উল্লেখযোগ্য সুযোগ পায় ব্রাজিল, তবে ডিবক্সের মুখ থেকে লক্ষ্যভ্রষ্ট শটে হতাশ করেন ভিনিসিয়াস জুনিয়র। 33 মিনিটে ব্রাজিলের ডিবক্সের মুখে বল দখলে নিতে গিয়ে মেসি পড়ে গেলে ফাউলের আবেদন করে আর্জেন্টিনা শিবির, তবে রেফারির সাড়া মেলেনি। এ সময় বেশ ক্ষুব্ধ দেখা যায় স্বাগতিক অধিনায়ককে। বিরতির পরও একইভাবে চলতে থাকে মাঠের ফুটবল। 60 মিনিটে ভাগ্যের ফেরে গোল বঞ্চিত হয় ব্রাজিল। ডিবক্সের বাইরে থেকে মিডফিল্ডার ফ্রেদের শট ক্রসবারে বাধা পায়। নির্ধারিত সময়ের একেবারে শেষ মিনিটে ভালো একটা সুযোগ পান মেসি, তবে ডিবক্সের মুখ থেকে গোলরক্ষক বরাবর নিচু শট নেন রেকর্ড 6 বারের বর্ষসেরা ফুটবলার। ব্রাজিলের বিপক্ষে আর্জেন্টিনা কাতার বিশ্বকাপের সরাসরি টিকিটের সুযোগ কাজে লাগাতে না পারলেও চিলি ও ইকুয়েডরের ম্যাচের ফল পক্ষে আসায় বিশ্বকাপের টিকিট পেয়ে গেছে লিওনেল স্কলানির দল। স্পোর্টস ডেস্ক, নিউজ 24।